হ্যাঁ, একটা প্রয়োজনীয় অনুষ্ঠান ছিল, তাই যেতে হয়েছে। সেদিন বৃষ্টিতে ভেজার জন্য এমন ঠান্ডা লেগেছে। ওই আর কি। তাহলে ঠিক আছে, ভবিষ্যতে আমি না হয় ছাতা হলাম। ভেজার সঙ্গী তো অনেক হয়, ছাতা হতেই বা কজন পারে। ঝড় আজ শুতে পারবে না তোমায়, এই আমি কথা দিলাম এক দুপুরে। এই কথা চিরদিন থাকবে, যেমন করে থাকে দুপুর সকালের পরে। ভালো লাগা শিশির অনুভূতিতে করবীর অসুস্থ শরীর ভরে উঠল। মন তড়িৎ গতিতে সুস্থ হয়ে গেল, কিন্তু সে বুঝতে দিল না তা বিপরীত পক্ষের মানুষটিকে। বরং খুব দ্রুত রাখছি বলেই বিচ্ছিন্ন করল কলটি। বারান্দার কোল ঘেঁষে বিদ্যুৎ চমকানোর জল জল আলোটি এসে ছুঁয়ে গেল করবীর মন্ত্রমুগ্ধ হওয়া চোখগুলোকে। করবীর মুগ্ধতা কেটে গেল বাবার কথার শব্দে। বাহির ঘর থেকে বাবা যেন কার সাথে কথা বলছেন। করবী অপেক্ষা করল না, অসুস্থ শরীর নিয়ে এগিয়ে গেল রুমের বাহিরে। দেখল হিরণ দাঁড়িয়ে আছে, চোখ মুখ শুকিয়ে আছে ছেলেটার। তৈয়ব হোসেন ব্যস্ত স্বরে বলছেন, এলে আবার চলে যাচ্ছ যে বাবা? করবে কি ঘুমোচ্ছে এখনো? কথা বললে না যে ওর সাথে? হিরণের যে রাজ্যের ব্যস্ততা যেতে যেতে বলল, একটা কাজ পড়েছে, যেতে হবে চাচা। কথা বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল ছেলেটা। তৈয়ব হোসেন ওর যাওয়ার পানে তাকিয়ে বেশ প্রসন্ন স্বরে বলল, ছেলেটা না থাকলেই যে কি হতো, নিজের ছেলের মতো সাহায্য করেছে। করবী নিশ্চুপে সবটা দেখল। হিরণ কি ওর কথা বলার সময় শুনেছিল সবটা? হয়তো তাই চলে যাচ্ছে। করবী ফিরে এলো ঘরে। হিরণের প্রতি ওর কৃতজ্ঞ হওয়ার কথা, অথচ ওর কোনো রকমের অনুভূতি কাজ করে না ছেলেটার জন্যে। সিঁড়ি দিয়ে নামতেই বিন্দুর সাথে মুখোমুখি হলো হিরণ। বিন্দু গলা উঁচু করে কথা বলার আগেই লোকটা মুখ লুকিয়ে পালালো। বিন্দুর মনে হলো হিরণ ভাইয়ের চোখে যেন রাজ্যের অশ্রু। হিরণ ভাইয়ের কি আজ মন খারাপ? কেঁদেছিল কি সে? এই নিয়ে চিন্তা হলো মেয়েটার খুব। কি অদ্ভুত তাই না? যারে আমরা চাই সেই মূল্য দেয় না, আর যারে চাই না সে আমাদের তার জীবন ভাইবা বসে থাকে। বাহিরে আধার করা দুপুর দেখেই খিচুড়ি চড়েছে চুলোয়। তার ঘ্রাণে জুড়িয়ে যাচ্ছে চারপাশ। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে কেবল, অথচ বৃষ্টি নেই। বাতাসও নেই, কেবল থম মেরে থাকা এক গম্ভীর প্রকৃতি। তিমির তার বারান্দায় থাকা ইজি চেয়ারটা ঘরে নিয়ে এলো, না হয় বৃষ্টির ছাটে ভিজে যাবে। এটা তার ভীষণ প্রিয় একটা বস্তু। চেয়ারটা এনে একপাশে রাখতেই ঘরে অন্য কারো উপস্থিতি টের পেল সে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখল তার মা তাসনিম বেগম দাঁড়িয়ে আছেন খাটের সাথে। তিমিরের শীতল মেজাজে দপ করে আগুন জ্বলে উঠল। শেষে শরীর ঘুরিয়ে আবারও বারান্দায় চলে যাওয়ার প্রস্তুতি নিতেই তাসনিম বেগম ডাকলেন ছেলেকে। শোন তিমির, কথা ছিল। তিমিরের বড় ইচ্ছে হলো অভদ্র হতে, মায়ের কথা না শোনার ভান করতে, কিন্তু শেষ বেলায় গিয়ে সে অভদ্র হতে পারল না। অনিচ্ছা সত্ত্বেও দাঁড়িয়ে রইল। কেমন কাটছে তোর দিনকাল? এটা নিশ্চয়ই আপনার কথা না, যা বলার ভাবভঙ্গিমা সারাই বলুন। ছেলের কথার ধাঁচ বেশ মানে লাগলো তাসনিম বেগমের। তিনি রেগে গেলেন কিছুটা। মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? মা? কে মা? তিমিরের কণ্ঠে শ্লেষমাত্মক প্রশ্নটি শুনে হতভম্ব হলেন তাসলিম বেগম। কিং কর্তব্যবিমূঢ় কণ্ঠে বললেন, কে তোর মা তা ভুলে যাচ্ছিস নাকি? কেবল ভুলে যাচ্ছি না, অলরেডি ভুলে গিয়েছি, বুঝেছেন আপনি? তুই আমার সাথে এমন আচরণ করতে পারিস না। পারি পারি, 100 বার পারি, 1000 বার পারি। তিমিরের কণ্ঠের উগ্রতা আকাশ ছিল, সাথে বিশাল দানবীয় এক লাথিও পড়ল তার পছন্দের ইজি চেয়ারটায়। এমন ভয়ঙ্কর লাথিতে শখের চেয়ারটি শব্দ করে আছড়ে খেল এবং ভেঙে গেল তার একটি পায়া। এমন বিশাল শব্দে ছুটে এলো তিমিরের ভাবি বিদিশা। হতবম্ব শাশুড়ি এবং উগ্র তিমিরকে দেখে তার যা বুঝার বোঝা হয়ে গেছে, কিন্তু তিমিরের পছন্দের চেয়ারটির এমন দশা দেখে বেশ চমকালো সে। অবাক স্বরে বলল, কি করলে এটা তুমি ভাইয়া? তোমার শখের চেয়ারটি? এই একমাত্র নারী যার জন্য আমাকে আমার সকল শখের জিনিস খোয়াতে হয়েছে এবং হবে। উনি কখনো আমার স্বস্তি, আমার সুখ সহ্য করতে পারেননি, কখনো না। কথা শেষ করেই গটগট করে বেরিয়ে গেল তিমির। তাসনিম বেগম পিছু ডাকলেন না। তার মুখ রইল শক্ত, কঠিন এবং নিরুত্তর। বিদিশা গিয়ে চেয়ারটা উঠে ঠিক জায়গায় রাখলো কোনো মতে হেলিয়ে। বারান্দার দরজাটা টেনে লাগিয়ে দিল নিঃশব্দে। শাশুড়ির দিকে না তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, আম্মু ঘরে যান। তুমি দেখলে বউ, ও কেমন করলো আমার সাথে? আমি কি ভুল করেছি বলো তো? নিজের সন্তানের জীবনের সিদ্ধান্ত কি আমি নিতে পারি না? পারেন আম্মু, অবশ্যই পারেন। ঠিক ততক্ষণ অবধি সিদ্ধান্ত নিতে পারেন যতক্ষণ অবধি সেই সিদ্ধান্ত সন্তানের আত্মাকে মেরে না ফেলে। কিন্তু যখন বাবা মায়ের সিদ্ধান্ত সন্তানের সবচেয়ে প্রিয় সুখ কেড়ে নেয়, তখন সেটা আর সিদ্ধান্ত নয় আম্মু, তখন সেটা হয় ভুল।
তোমার মনে হয় বাবা মা কখনো সন্তানের খারাপ চায়, ভুল সিদ্ধান্ত নেয়? বিদিশা হাসলো, উত্তর দিল না আর। তার শাশুড়ি একরোখা মানুষ, তিনি বরাবরই মনে করেন বাবা মা কখনো ভুল হতে পারেন না। অথচ ওনার এই ভাবনা যে বিরাট ভুল, সেটা উনি মানতেই চান না কখনোই। তিনি বুঝতেই চান না বাবা মাও মানুষ এবং মানুষ মাত্রই ভুল। সবসময় বাবা মা সঠিক হবেন তার কোনো বাধ্যবাধকতা নেই। আর একমাত্র এই কারণে তাসনিম বেগম আর তার সন্তানের মাঝে এত বড় দেয়াল তৈরি হয়ে গিয়েছে। যখন একটা সম্পর্কে দুজনের মাঝে অন্তত একজনের যদি মাথা নত করার বা মেনে নেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে সেটা যত মধুর সম্পর্কই হোক না কেন, বেলা শেষে সেটারও ঘুণে ধরবেই। তাসনিম বেগম তার পুত্রবধূর উত্তর শোনারও অপেক্ষা করলেন না, বড় বড় পা ফেলে চলে গেলেন নিজের ঘরে। বিদিশা নিস্তব্ধ হাতে তিমিরের গোছানো ঘরটা আর একটু গুছিয়ে দিল। এই পরিবারটি সুন্দর হতে পারত আরও, অথচ সামান্য রাগ ক্ষোভের জন্য আজ কেমন ছন্ন ছাড়া সব। করবীর জ্বরটি বেশ শক্তপোক্তভাবেই শরীর আষ্টেপৃষ্টে বাসা বেঁধেছে বলে ডাক্তার নিজেই বললেন তাকে কিছু টেস্ট করাতে। জ্বর কিছুটা কম থাকায় করবী টেস্ট করাতে রাজি হয় না, তাছাড়া টাকা পয়সার একটা ব্যাপার আছে। কিন্তু করবীর এই সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ালো বিন্দু এবং হিরণ। বিকেল হতে বিন্দু এসে উপস্থিত। করবীর না করা সত্ত্বেও জোর করে করবীকে তৈরি করিয়ে নিল। তারপর ছুটল হসপিটালের উদ্দেশ্যে। করবী সিঁড়ি ডিঙিয়ে নিচে আসতেই দেখে হিরণ দাঁড়িয়ে আছে, সাথে আছে ছোট হুতুম এবং বাণীও। করবী ভ্রু কুচকালো, বাণীকে শুধালো। তুই এখানে কেন? বাণীকে করা প্রশ্নের উত্তর দিল হুতুম। বাণীর মা, বাণীরে আমি আনছি। আমরা সবাই গেলে বাণী একলা কষ্ট পাইব না। ও তো ভাববো ওরে আমরা ভালা পাই না, সেই জন্য তো আমি নিয়ে আসলাম ওরে। বাণী মনের আনন্দে পাখা ঝাপটে বলল। করবী এবার হিরণের দিকে তাকালো, দৃষ্টি হলো কঠিন, কণ্ঠেও শক্ত ভাব রেখে বলল। আপনি এখানে কেন? হিরণ হুতুমের ছোট হাতটা নাড়ানোতে মনোযোগ দিয়ে উত্তর দিল। বিন্দু একলা পারবে না তোমাকে নিতে। আপনাকে তো কেউ আসতে বলেনি। তোমার মনে হয় আমায় কেউ কিছু করতে বলার পর আমি সেটা করব? করবী কথা বাড়ালো না, এক পা আগাতে নিয়ে সে অনুভব করলো তার মাথা আকস্মিক ঘুরে উঠছে। চোখ মুখ অন্ধকার হয়ে আসতে সে আঁকড়ে ধরল হিরণের হাত। করবীর এই অবস্থা থেকে হিরণও জাপটে ধরল তাকে। এগিয়ে এলো বিন্দু, চোখে মুখে তার একরাশ চিন্তা। কি হলো আপা, কি হলো? করবী সময় নিয়ে সামলালো নিজেকে। দিগ্ভ্রান্ত দেখা গেল হিরণকেও, বিড়বিড় করলো চিন্তায়। কি যে এক জ্বর দিল তোমারে, আমার একদম ভাল লাগছে না তোমায় এমন দেখতে। এই জ্বর আমাকে দিত, তাও তুমি সুস্থ থাকতে। পাগল পাগল লাগে নিজেরে, পাগল পাগল লাগে নিজেকে তোমার এই অবস্থায় দেখে। হিরণের বিড়বিড় করে বলা কথাটা ততটাও ধীর ছিল না, যার ফলস্বরূপ তা কবরী ও বিন্দু দুজনেই শুনতে পেল। করবী এই অসুস্থ অবস্থাতেও জেদ দেখালো, ছাড়িয়ে নিতে চাইলো হাত, কিন্তু ও মুঠো শক্ত রাখলো হিরণ, যেন তার অধিকার আছে এই শক্ত মুঠো করে ধরে রাখার। সবটাই নীরব চোখে দেখলো বিন্দু, নৈশব্দে হাসলো, কেমন এক ঘোর লাগা কণ্ঠে করবীর উদ্দেশ্যে বলল। আহা আপা, হাতটা ছাড়তে চাইতেছো কেন? থাক না এমন। একজনের রোগে শোকে আর একজন পাগল পাগল লাগবো, এমন মানুষ কি সবাই পায় বলো? তোমার তো হেই ভাগ্য হয়েছে, আর তুমি কিনা রাগ দেখাও। করবী অসহায় চোখে দেখল বিন্দুকে। আর কেউ না জানুক, সে তো জানে বিন্দু হিরণকে কতটা পছন্দ করে। মেয়েটা নিশ্চয়ই ভীষণ কষ্ট থেকে এই কথাটা বলেছে। হিরণও কি বুঝলো বিন্দুর ব্যথা? মনে তো হয় না। সে আগের মতনই শক্ত হাতে ধরে রইল করবীকে। বাণী তার চঞ্চল কণ্ঠে বলতে লাগলো। তন্মধ্যে করবীদের বাড়ির নিচতলার রুম থেকে ভাড়াটিয়া মহিলা বেরিয়ে এলেন। হিরণের হাতের মুঠোয় করবীর হাতটা দেখে কেমন নাক মুখ কপালে উঠালেন, হাই হাই করে বললেন। এহনের মাইয়া গত শরম লজ্জা বলতে কিছুই নাই। পর পুরুষের হাত ধইরা রাখছে কেমনে দেখো। আর আমাগো সময় আমরা জামাইয়ের দিকে চোখ তুইলা তাকাইও নাই। হাত ধরমু তো দূরের কথা। মহিলার এমন লাগামহীন কথায় করবীর রাগ হলো। সে টেনে হাতটা ছাড়িয়ে নিতে চাইল, অথচ তাকে অবাক করে দিয়ে তাদের দুজনের হাতের মুঠটি শক্ত করে ধরল বিন্দু। বোকা বোকা হেসে মহিলাকে বলল। আপনার জন্য কয়টা পোলাপান চাচি? এহেন অপ্রাসঙ্গিক প্রশ্নে অবাক হলেন মহিলা। কপাল আগের ন্যায় কুঁচকে রেখেই বললেন। 7 মাইয়া 3 পোলা, মোট 10 জন। আরেকটা বাদ রাখলে কেন? আর একটা হলেই তা করার জন্য একটু ফুটবল টিম হয়ে যেত। হিরণের ঠোঁটকাটা ঠাট্টায় চোখ বড় বড় করলো করবী, কিন্তু মহিলা বোধহয় মস্করাটা ধরতে পারলেন না। সে বেশ দুঃখী দুঃখী হয়ে বললেন। আসিল বাপজান, আরো 2টা মাইয়া হইছিল, কিন্তু ওরা জন্মের পরই মইরা গেছে। না হয় আইস 12 পোলা পাইন থাকতো আমার।
এবার এই হিরণের চেয়েও আরেকটু বেশি ঠোঁটকাটা হলো বিন্দু। তার ডাগর ডাগর নয়ন যুগল মেলে দুষ্টু কণ্ঠে বলল, ভাগ্যিস চাচি, আপনাকে যুগে আপনারা শরম পাইতেন, জামাইয়ের দিকে চোখ তুলে তাকাইতেন না। হাত না ধইরাই যার 12টা পোলা পাইন, তার হাত ধরে জানি কি হইতো। দেশের অর্ধেক ভাগের তাইলে খালি আপনাগোই পোলাপান থাকতো। বিন্দুর এমন ঠাট্টায় হা হা করে হেসে উঠল হিরণ। বিন্দুর মাথায় আলতো হাত বুলিয়ে বাহবাও দিল সে। এবার শরম পেল মহিলাও। দ্রুত সে বকতে বকতে স্থান ত্যাগ করল। করবী হতবিহবল হয়ে গেল, ধমকে বলল, অসভ্য হচ্ছিস বিন্দু। কিন্তু সেই কথা শোনার সময় কি আর বিন্দুর আছে? সে হিরণের মুখের দিকে তাকিয়ে মুগ্ধ কণ্ঠে বলল, হিরণ ভাইয়ের এমন হাসি দেখতে আমি অসভ্য চাইও বেশি কিছু হইতে পারি আপা। করবী হতাশ হলো। ভালোবাসা যে ভীষণ অন্ধ তার প্রমাণ তো বিন্দুও। না হয় এতটা বোকা বোকা মুগ্ধতা কারো মাঝে থাকে আদৌ? করবীর শরীর সুস্থ হয়েছে বেশ কদিন হলো। শরীর সুস্থ হতে আবারও ব্যস্ত হলো নিজের অভাব অনটনের জীবনে। দারিদ্র্যের ঘরে রোজগার করা ব্যক্তি অসুস্থ হওয়া মানেই ভাঙা প্রাচীর থেকে আরেকটু অভাব গলিয়ে পড়া। করবীদের ক্ষেত্রেও তা হলো। তার অসুস্থতায় হাতে থাকা টাকাগুলো খরচ হয়ে যাওয়ায় আজকাল আরও বেশি খারাপ দিনকাল যাচ্ছে। ঘরে আলুও নেই। বাবা মেয়ে কোনো রকমে ভাত ফুটিয়ে দুটো লঙ্কা মেখে খেয়ে চালিয়ে দিচ্ছে। তার উপর অসুখের সময় হিরণও বেশ কিছু টাকা খরচ করেছে। সেগুলো পরিশোধ করার একটা ভারী চিন্তা তার মাথায় বোঝার মতন ভার হয়ে লেপ্টে আছে। আজকেও করবী সকাল সকাল উঠে তৈরি হয়ে নিল। নিত্য পরিহিত পোশাকগুলো ধুতে দিয়েছে, শুকোয়নি। আলমারিতে 3 সেট জামা আছে অবশ্য, কিন্তু এই বৃষ্টি কাদার রাস্তায় ভালো জামাগুলো তার পরতে ইচ্ছে হলো না। অনেক ভেবেচিন্তে সে গাঢ় বেগুনি রঙের বাটিক ছাপার বহু পুরনো একটা শাড়ি বের করলো। এই শাড়িটা এইচএসসিতে গোল্ডেন পাওয়ার খুশিতে বাবা তাকে উপহার দিয়েছিলেন। গাঢ় বেগুনি রংটা সময়ের বিবর্তনে নিজের ঝকঝকে রূপ হারিয়েছে, কিছুটা মেটে হয়ে গিয়েছে। তবে করবীর অতি সুন্দর ফর্সা শরীরে শাড়িটা যেন বহুগুণ সৌন্দর্য লাভ করেছে। শাড়ির সাথে মিলিয়ে ব্লাউজও পরেছে। ভারী কেশগুচ্ছ কোমর ছাড়িয়ে উঠছে নিজ মনে। করবীর আজ ভীষণ সাজতে ইচ্ছা হলো। শাড়ি পরলে মনটা কেমন নিজে নিজে শৌখিন হয়ে পড়ে। তার উপর একটা চাকরির ইন্টারভিউ আছে আজ। একটু পরিপাটি হয়ে গেলে হয়তো চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে। যদিও এই কেনাবেচার বাজারে মোটা অঙ্কের ঘুষ না দিলে চাকরি হওয়ার সম্ভাবনা 0%। তবুও ক্ষীণ আশা মনে তো রাখতেই হয়। আশা না থাকলে যে জীবন চলে না। ভীষণ সুন্দর সাজগোজ করে তৈরি হলো মেয়েটা। ঘন পল্লব বিশিষ্ট ছোট ছোট চোখগুলোতে মোটা করে কাজলও দিল। সিথি করলো মাঝ বরাবর। সারা শরীরে অলংকার বলতে কেবল নাকের ছোট পাথরের নোজপিনটাই আছে। কপালে টিপ লাগাতেও ভুলল না। এমনিতেই করবী সীমাহীন সৌন্দর্যের প্রতীক বলা যায়। তার উপর আজ বেগুন রংটা যেন সেই সৌন্দর্যকে বাড়িয়ে দিল বহুগুণ। তৈরি হয়েও দেখা করতে গেল বাণীর সাথে। বাণী তখন ঝিমোচ্ছিল। করবী গিয়ে খাঁচাটা নাড়তেই পাখিটা সজাগ হলো, যথারীতি বলল। করবী হাসলো, মাথা নাড়িয়ে বলল, পাখি আদৌ দোয়া করতে পারে কিনা করবীর জানা নেই। তবু সে অবুঝ প্রাণীটার উপর ভরসা রাখে। তারপর ব্যস্ত হাতে খাঁচাটিকে ছোট বারান্দার এক কিনারায় আড়াল করে রেখে ছুটে রান্নাঘরে। তৈয়ব হোসেন মেয়ের অসম্ভব রূপ দেখে শঙ্কিত হন, কিন্তু বুঝতে দেন না। ভাত খেতে বসে প্লেটে মাছ দেখে চমকায় করবী। পরে জানতে পারে বিন্দু এসে মাছ দিয়ে গেছে। কৃতজ্ঞতায় চোখ ভারী হয় তার। এত মানুষের এত ঋণ সে কখনো মিটাতে পারবে? হয়তো পারবে না। এক সময় তার টাকা হবে ঠিকই, কিন্তু ভালোবাসার ঋণ টাকা দিয়ে কখনো শোধ করা যায় না। করবী অনাকাঙ্ক্ষিত চোখের জলগুলো বহু প্রচেষ্টায় লুকিয়ে ভাতটুকু শেষ করলো। তারপর বাবাকে সালাম করেই ছুটল। তৈয়ব হোসেন মনে মনে মেয়ের জন্য অনেক দোয়া করেন। অভাব কিংবা মানুষ সব কিছুর কালো ছায়া যেন মেয়েটার থেকে দূর হয়ে যায়। করবী সিঁড়ি বেয়ে নামে দ্রুত। বিন্দু কিংবা আমেনা খালা কেউই এখন আর বাসায় নেই। পেটের দায়ে ভরেই তারা ছুটে কর্মস্থানে। না হয় সে তাদের থেকেও দোয়া নিয়ে যেত। গেট পেরিয়ে রাস্তায় নামতেই পেছন থেকে করবীর ডাক ভেসে আসে, বানির মা খাড়াও। হুতুমের আধো কণ্ঠ পেতেই করবী দাঁড়ায়। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে ছোট মেয়েটা ছোট ছোট পায়ে বেশ দ্রুত ছুটে আসছে। করবী সাবধান করে, আস্তে আসো, পড়ে যাবে। হুতুম সোনার পাত্রী নয়, সে জোরে ছুটে আসে। হাঁপিয়ে উঠে বাচ্চাটা। অনভিজ্ঞ হাতে মুখের সামনে চুলগুলো সরানোর প্রচেষ্টা চালায়। হাতে মুঠোয় থাকা 500 টাকার নোটটা সে এগিয়ে দেয় করবীর দিকে। এদিক ওদিক তাকিয়ে অতঃপর ফিসফিস করে বলে। করবী ভারী অবাক হয়, বিস্মিত কণ্ঠে বলে, বিন্দুবেলা তোমারে দিতে কইছে এটা। বিন্দুর মা জানো না জানে হেটাও কইছে তোমারে কইতে। বিন্দু দিয়েছে? হুতুম আদুরে ভঙ্গিতে উপর নিচ মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। করবী টাকাটা নিতে দোনমোনা করে। তখনই ছোট হুতুম বিজ্ঞ স্বরে বলে, বিন্দুবেলা কইছে তুমি যেন হাইটটা না যাও, হ্যার জন্য তোমার টাকাটা দিয়া গেছে, বুঝছো? নিতে কইছে তোমারে। করবীর চোখ ভরে ওঠে অযাচিত অশ্রুতে। মুখে লেগে থাকে বহু পুরনো সেই কৃতজ্ঞতার হাসি।
টাকাটা নিয়ে সে হুতুমের ফুলো ফুলো গালে চপাস করে একটা চুমু খায়। বাচ্চাটার অত্যাধিক কোকড়া সোনালি চুলগুলো গুছিয়ে দেয় আলগোছে, তারপর কিছুক্ষণ জাপটে ধরে রাখে বুকের মাঝে। এতক্ষণ তার যে বুক ধরফর ব্যাপারটা ছিল এখন আর সেটা অনুভব করতে পারল না। নিমিষেই যেন উধাও হয়ে গেল। চাকরি না হলেও আজকের দিনটা তার আর খারাপ যাবে না। এমন স্বর্গ মুখ দেখলে কারই বা দিন খারাপ যাবে। ইন্টারভিউ যথেষ্ট ভালো হয়েছে, তবে করবি জানে এই চাকরিটাও তার হবে না। ইন্টারভিউ তো কেবল আনুষ্ঠানিকতা মাত্র। চাকরি এখন এমনিই হয়ে যায়, কেবল অর্থ থাকলেই হয়। চাকরির ইন্টারভিউ ছিল 10টায়। ইন্টারভিউ দিয়ে যেতে হয়েছে কলেজে। কিছুদিন পর ইনকোর্স পরীক্ষা, তারই খোঁজ নিতে এসেছে। আর কয়েকটা দিন পর মাস্টার্স ফাইনাল পরীক্ষা। এরপর কি করবে সে? দিন দিন অভাব কেবল বাড়ছে। কোনো দিক দিগন্ত তো পাচ্ছে না। কলেজ থেকে গিয়েছে টিউশনি করাতে, 2টো টিউশনি আছে এখন। বাকিগুলো অসুস্থতার জন্য বাদ দিয়ে দিয়েছে তাকে। বাচ্চাদের নাকি পড়াশোনার ক্ষতি। টিউশনি বাসা থেকে বের হয়ে করবি বড় রাস্তা ধরল। সন্ধ্যা নেমে এসেছে। তন্মধ্যেই তার ব্যাগে থাকা আধভাঙা ফোনটা বেজে উঠল। করবি রাস্তার এক সাইডে দাঁড়িয়ে ব্যাগ থেকে ফোন করলো। ফোন বের করে দেখলো তিমিরের নাম্বার, যা অজান্তেই করবির ঠোঁটে হাসি ফুটিয়ে দিল। লোকটা এখন রোজ নিয়ম করে কল দেয়, খোঁজ নেয়, যা না চাইতেও করবিকে প্রশান্তি দেয়, স্বস্তি দেয়, যেমন আজ দিল। করবি বেশি অপেক্ষা না করেই ফোনটা রিসিভ করলো। রিসিভ করতে অপর পাশ থেকে তিমিরের স্বচ্ছ কণ্ঠ ভেসে এলো। মাথায় ফুল দিলে আরেকটু বেশি সুন্দর লাগতো তোমাকে। তিমিরের অপ্রত্যাশিত কথায় বিস্ময়ে হা হয়ে গেল করবির মুখ। কথাও যেন বের হচ্ছিল না, তবুও অস্ফুট স্বরে কেবল উচ্চারণ করলো। আপনি কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলাম তা পরের ব্যাপার, সঠিক বুঝেছি কিনা তা বলো। করবি হাসলো, লজ্জায় লাল হলো গাল। ছোট করে বলল, হুম। ব্যাস। তার সেকেন্ডের মাথায় সে অনুভব করলো তার মাথায় কিছু একটা লাগাচ্ছে কেউ। করবি ঘাড় ঘুরতে নিলেই বাদ সাধল পরিচিত কণ্ঠ। নড়বে না, তাহলে লাগাতে পারবো না। করবি অক্ষরে অক্ষরে তা মানল। সত্যি সে আর নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল বিপরীত পক্ষের পরবর্তী নির্দেশনা না আসা অব্দি। তিমির নিবিড় হাতে ফুলটা বাঁধল, তারপর মুচকি এসে করবির সামনে এসে দাঁড়ালো। মুগ্ধ কণ্ঠে বলল, মাশাল্লাহ, তোমার চুল ভীষণ সুন্দর। করবি লজ্জা পেল ঠিক কিশোরীর ন্যায়। ডানে বামে তাকিয়ে লজ্জা কাটানোর চেষ্টা করলো। তিমির করবির সে চেষ্টা দেখে হাসলো। মেয়েটাকে আজ পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী লাগছে, যার রূপে অনায়াসে গলে যাবে কঠিন বরফ। মোহমুগ্ধ কণ্ঠে তিমির বলল, আজ স্বয়ং চাঁদ মাটিতে যে। করবি লজ্জায় নিচের ঠোঁট কামড়ে ধরল। তিমির তা দেখে হাসলো নৈশব্দে। তার আলতো হাত ছুঁয়ে দিল করবির হাতগুলো। হাস্যরসাত্মক কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।